প্রথম বলে রাখি যে বন্যা কবলিত এলাকার মানুষদের নিয়ে কোনো রকম রাজনীতি হোক এটা আমরা কখনোই চাই না। একদম পরিষ্কার বলে দিচ্ছি, আমরা আমাদের দায়িত্বে বিভিন্ন পকেট জোনে যেখানে জল প্লাবিত অংশের মানুষ রয়েছেন তাদের খবর তুলে ধরছি। এই জন্য তুলে ধরছি যাতে সেখানে ত্রাণ এবং প্রশাসনিক সাহায্য পৌঁছয়। আজকে যে ছবিটা আমরা দেখলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গেলেন বন্যা কবলিত এলাকায়। কোথায় গেলেন? আরামবাগ গেলেন, ঘাটাল গেলেন এবং কেশপুরে গেলেন। আরও একাধিক জায়গায় বন্যা হয়েছে। বর্ধমানের কাটোয়ার ছবি দেখলে আপনারা ঘাবড়ে যাবেন। একই সঙ্গে হাওড়ার ডোমজুড়ের ছবি, জলপাইগুড়ির ছবি, 3 জায়গাতে উত্তর দক্ষিণ 24 পরগনাতেও একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কেন্দ্রকে দোষ দিয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে থাকা অঙ্কনকে জিজ্ঞেস করব যে কেন কেন্দ্র টাকা দিচ্ছে না ভাঙন প্রতিরোধে, কেন কেন্দ্র টাকা দিচ্ছে না বাঁধ তৈরি করবার জন্য, কেন গঙ্গা অ্যাকশন প্ল্যান্টের টাকা দেওয়া হচ্ছে না, এগুলো জানার প্রয়োজন রয়েছে। ঠিক মুখ্যমন্ত্রী এই 3টে জায়গা উল্লেখ করেছেন। কেন্দ্র বৈমাত্র সুলভ আচরণ করছে, পরিষ্কার উল্লেখ করেছেন। যমজ আপনার যে মানে সৎ সন্তানের ভূমিকা পালন করা হচ্ছে বাংলার সঙ্গে। সত্যি বাংলা কেন বঞ্চিত হচ্ছে যদি আমরা মুখ্যমন্ত্রীর এই অভিযোগ ধরি? অঙ্কনকে প্রশ্ন করতে হবে। সৌরভ দাকে আজকে প্রশ্ন করব যে কনস্টিটিউশনাল স্টেচারে রাজ্যের বিরোধী দলনেতা, আমি শুভেন্দু অধিকারীকে বিজেপি নেতা মনে করছি না, রাজ্যের বিরোধী দলনেতা তিনি যাচ্ছেন, রাস্তায় বেরোচ্ছেন, আক্রান্ত হচ্ছেন পুলিশের সামনে। প্রাণঘাতী হামলা বলছেন শুভেন্দু, প্রাণঘাতী হামলা হয়েছে পুলিশের সামনে। এই ক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নয়, তার ইঙ্গিত হচ্ছে ওই জেলার পুলিশ এসপি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। যদি রাজ্যের বিরোধী দলনেতা এইভাবে আক্রান্ত হন তাহলে ভোটের আগে উত্তপ্ত হবে বাংলার রাজনীতি, রক্তাক্ত হতে পারে বাংলার রাজনীতি। আমি প্রশ্ন করব সৌরভ দাকে যে এই দায়িত্ব সামলানোর জন্য প্রশাসনের কি ভূমিকা প্রশাসন এবং পুলিশ অথরিটি পালন করছে, এটা বলতেই হবে আজকে। পাশাপাশি আমরা রাখবো রাজ্যের ডিএ মামলা সার্বিকভাবে আলোচনার জন্য। আমরা ঝন্টু দাকে এই বিষয়ে জিজ্ঞেস করব, শুভাশিস দাকে জিজ্ঞেস করব, কারণ রাজ্য আজকে পরিষ্কার সুপ্রিম কোর্টে বলছে, টানা শুনানিতে রাজ্য কি বলছে? রাজ্য বলছে এটা মৌলিক অধিকার নয়। এক, অর্থাৎ ডিএ পাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয়। দ্বিতীয়ত, রাজ্যের থেকে অবস্থান স্পষ্ট করা হয়েছে, রাজ্যের কাছে অর্থ নেই, অর্থাৎ রাজ্যের ভাড়ার শূন্য, তার জন্য প্রয়োজন হলে রিজার্ভ ব্যাংক থেকে টাকা ধার নিতে হতে পারে। ঠিক এখানে দাঁড়িয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান আমি সরাসরি স্বাগত জানাবো যারা আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, তৃণমূল কর্মী সমর্থক, সক্রিয় তৃণমূল কর্মী। সৌরভ দাকে স্বাগত জানাই। অঙ্কন দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আর এই দত্তপাড়ায় আমরা স্বাগত জানাবো, আমাদের সঙ্গে শুভাশিস ভট্টাচার্য আছেন। শুভাশিস দা জাতীয় কংগ্রেস মুখপাত্র, স্বাগত জানাই। ঝন্টু দা, ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন, অধ্যাপক বড়াইক রাজনৈতিক আলোচক বিশ্লেষক। এবং এই ফান্ডামেন্টালি ডিএর জায়গাটা আমরা ডেফিনেটলি জিজ্ঞেস করব। আমি একদম প্রথমে অঙ্কনের কাছে যাব। অঙ্কন, গুরুত্বপূর্ণ অভিযোগ মুখ্যমন্ত্রীর। আমি বললে তুমি হয়তো বলবে যে দেবাশিস দা কি বলছো, সরাসরি মুখ্যমন্ত্রী কি বলেছেন আমি একবার অঙ্কনকে আপনাদেরকে শোনাতে চাইব। একেবারে প্রায় হাঁটুর থেকে খানিকটা নিচ অবধি জলে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, ওই এলাকার সাংসদ, তারা কি বলেছেন, কি কি অভিযোগ করেছেন শুনুন। আমি আজকে নতুন নয়, প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে ঘাটালে 3তলা বাড়ি থেকে হেলিকপ্টারে করে মানুষকে নামানো হয়েছিল, সেটাও আমার মনে আছে। কাজে এই জায়গাটা পুরো একদম ডোবার মতো। ঘাটাল যেটা মাস্টার প্ল্যান সেন্ট্রালের করার কথা ছিল না, করেনি, কিন্তু আমরা অলরেডি 1,000 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটে 500 কোটি টাকা রাখা হয়েছে এবং সেই 500 কোটি টাকার মধ্যে এর মধ্যে ইতিমধ্যেই কিছু কাজ হয়েছে, যেমন গাছপুরে হয়েছে, ঘাটালেও হয়েছে, ঘাটাল মিউনিসিপ্যালিটিকেও টাকা দেওয়া হচ্ছে। বর্ষার পরেই তারা কাজটা শুরু করবে। একদিকে ডিবিসি ছাড়া জল, অন্যদিকে মাইথন পাঞ্চের এবারে তো 11 গুণ বেশি জল ছেড়েছে, আরো কথাও শোনে না। আর এবারে ডিবিসি যে জল ছেড়েছে এটা সব রেকর্ড ছাপিয়ে গেছে।
51,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। কেন ইমাজিন, মানে ঝাড়খণ্ড যেন না ডোবে, বাংলা যেন ডোবে। তো তোমরা ড্রেজিং করছো না কেন? ওখানে ড্রেজিং করলে প্রায় 10,000 কিউবিক মেট্রিক টন জল ধরতে পারে, কিন্তু ওরা 20 বছর ধরে ড্রেজিং করেনি। মাইথন পাঞ্চে বর্ষা হলে জল ছেড়ে দিচ্ছে বাংলায়। তো বাংলার কতটা সইবে এই অত্যাচার? আমরা সইব না। আগামী দিন আমি 2026-এর নির্বাচনের পরে এই ডিবিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিবিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করবো। আসাম গভর্নমেন্ট টাকা পায়, দিয়েছে, বিহার দিয়েছে। বাংলা তো বঞ্চিত না, বাংলা হচ্ছে সব সংখ্যা। বাংলার সাথে সবসময় বিমাতৃসুলভ আচরণ। চলে যাব অঙ্কনের কাছে। অঙ্কন, এই বাংলায় তো তোমরা ভোট চাইতে যাবে, এবার মানুষ তো সরাসরি প্রশ্ন করবে যে কেন্দ্রের যে ভূমিকা, অর্থাৎ রাজ্য কি করছে না করছে, তার আগে হচ্ছে কেন্দ্রের ভূমিকা, কেন্দ্র কতটা দায়িত্ব পালন করছে এই ক্ষেত্রে, বা তোমরা রাজ্য বিজেপি কর্মী হিসাবে রাজ্য বিজেপির তরফে এটা তো উচিত যে কেন্দ্রের কাছে রাজ্যের জন্য ফান্ড চাওয়া। প্রথম কথা, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র সরকার 2022-এর যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে 1200 কোটি টাকা স্যাংশন করে রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, সেটা 2 বছর পর সেই বরাদ্দ টাকা ফিরে গেল কার ব্যর্থতার কারণে? কেন কেন্দ্রের পাঠানো টাকার পর রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করতে ব্যর্থ হলো? 1 ইঞ্চি জমি অধিগ্রহণ করতে পারেনি এই রাজ্য সরকার। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর কার হাতে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। কেন তাহলে জমি অধিগ্রহণ করতে পারলেন না? কেন কেন্দ্র বলেছিল যে আপনি একটা 10 টাকার স্ট্যাম্প পেপারে ডিপিআর করে পাঠান, ডিটেল প্রজেক্ট রিপোর্ট করে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য? সেই ডিপিআর 2.5 বছর ধরেও রাজ্য সরকার কেন ঘাটালের জন্য প্রিপেয়ার করে কেন্দ্রের কাছে পাঠাতে পারলো না? আজকে আপনি একটু আগেই বলছিলেন যে বন্যা, রোধ ইত্যাদির কারণে কি কি কেন্দ্র সরকার দিয়েছে। 2019-এর পরবর্তী আমি দুটো পরিসংখ্যান বলি। ড্রেজিং করার কথা বলা হচ্ছে না, শুধুমাত্র পশ্চিমাঞ্চলে বাঁকুড়া, মেদিনীপুর, এই হলো বীরভূম, পুরুলিয়া, এই যে আমাদের যে পশ্চিমবঙ্গটা মানে পশ্চিমাঞ্চল রয়েছে এবং রাঢ় বাংলা রয়েছে, এইখানের 8টা জেলায় নদীর ড্রেজিং করার জন্য কেন্দ্র সরকার 1700 কোটি টাকা পাঠিয়েছে রাজ্য সরকারের কাছে। 1700 কোটি টাকা 2019-এর পরবর্তী সময়কালে। কিন্তু তারপরে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র বাঁকুড়া জেলায় 383 কোটি টাকা পাঠানো সত্ত্বেও 13 কোটি টাকার কাজ হয়নি। 383 কোটি টাকা এসেছে, 13 কোটি টাকার কাজ হয়নি, যার জন্য আমরা দেখতে পাই বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়ে যায়। এই যে প্রত্যেক বছর ওই খিচমেরি ফটো কর্মসূচিতে মুখ্যমন্ত্রী জানান ওই চটিটা ভিজিয়ে একবার করে ছবি তুলে আসেন আর ঘাটালের মানুষকে আরো একটা বারের জন্য তাদেরকে বোকা বানান। আপনি বলতে এটা মুরগি ছানা হয়ে গেছে। ভোট এলেই ঘাটাল মাস্টার প্ল্যান, আর সবসময় দেখবেন তারিখটা কেমন দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলে? 2024-এর ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে, অর্থাৎ লোকসভার ভোটটা যেন পেরিয়ে যায়। আজকে আবার মুখ্যমন্ত্রী দেখুন বলতেই পারতেন যে 2025-এর মধ্যে হবে, না 2026-এর পর আমরা ব্যবস্থা করবো, কারণ 26-এর নির্বাচনটা আছে, তার আগে আমাদেরকে বোকা বানাতে হবে রাজ্যের মানুষকে, ঘাটালের মানুষকে। অর্থাৎ ঘাটালের মানুষ মারা যাবে। এই যে 38 জন মারা গেছে দেবাশিসবাবু, 38 জন মারা গেছে ঘাটালে এই জুলাই মাসের বন্যায়। 38 জন যারা মারা গেলেন, যাদের প্রায় 1 লাখের ওপর মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হলো, মুখ্যমন্ত্রীর যদি বিন্দুমাত্র প্রশাসনিক কর্তব্য পালনের মানে সেই নৈতিক দায়িত্ববোধ থাকতো, আজকে ওখানকার এসপি, ডিএম, এসডিওদের নিয়ে, ঘাটালের সমস্ত বিধায়কদের নিয়ে একটা প্রশাসনিক বৈঠক করতে পারতেন। এই সব ফটো সেশনের পলিটিক্স কতদিন চলবে? এই প্রশ্নের উত্তর আমি একদম অঙ্কন, একদম আমাদের যেহেতু অনেকগুলো বিষয় রয়েছে, আমরা সৌরভদা একদম পয়েন্টে উত্তর দিতে হবে। পয়েন্টে আমি দরকার হলে আপনার যদি অঙ্কনের বক্তব্য মাথা থেকে বেরিয়ে যায় আমি বলে দিচ্ছি, 1200 কোটি টাকা দেওয়া হয়েছে, রাজ্য খরচ করতে পারেনি, টাকা ফেরত গেছে। অঙ্কন এক্ষুনি বলেছে, আমি পয়েন্ট করেছি। অঙ্কন উল্লেখ করেছে ভূমি রাজস্ব দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তর, কিন্তু 1 ইঞ্চি জমি অধিগ্রহণ করা যায়নি। আপনি কিন্তু বিজেপিকে দোষ দেবেন না, স্ট্রেট প্রশ্নের উত্তর দেবেন। যদি অঙ্কন মিথ্যা কথা বলে আপনি স্ট্রেট বলবেন অঙ্কন মিথ্যা কথা বলছেন।
আমি পয়েন্টে উত্তর চাই, মানুষের জন্য উত্তর চাই, যারা এখন এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন। অঙ্কন একটু আগে বলছে যে ড্রেজিং করবার জন্য 1700 কোটি টাকা 19-এর পরে বরাদ্দ করা হয়েছে। বাঁকুড়া জেলার কথা উল্লেখ করে একদম মানে প্রিসাইজলি বলছে যে 383 কোটি টাকা বাঁকুড়াতে বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেই টাকা খরচ হয়নি। সৌরভদা, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে তথ্য এবং কেন্দ্রের যে টাকা দেওয়ার যে পরিমাণ অঙ্কন বলছে, এটা সত্যিই না মিথ্যা? না, মানুষ শুনুক। না, খুব ভালো কথা। অঙ্কনের কাছে যে তথ্য আছে, সেই তথ্য পার্লামেন্টে যখন আলোচনা হয়, সেই তথ্য আমাদের কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে নেই। যখন দেব বারবার বলছে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সাহায্য চাই এবং আপনারা সাহায্য করুন, তখন সেখানে দাঁড়িয়ে অঙ্কনের দেওয়া এই তথ্য তারা একবারও বলছে না যে আমরা এই করেছি। আসলে বিষয়টা হচ্ছে অঙ্কন অনেক তথ্য নিয়ে বসে আছে, কিন্তু মন্ত্রীদের কাছে সেই তথ্য নেই, আসলে এটা দেওয়া হয়নি। তাহলে এটা টিভিতে আমি বলি, হ্যাঁ একদম পার্লামেন্টে বারবার দেব ঘাটাল তর্কের জায়গা নেই। আমাকে পরিষ্কার বলেছে যে 1200 এই কোটি তথ্যটা, 1200 এগুলোকে ঠিক কেন্দ্রীয় মন্ত্রক দিক, কেন্দ্রীয় মন্ত্রক এই তথ্যটা দিক। আমরা টিভিতে বসে কে কি তথ্য দিচ্ছি, এই তো জুন, কেন্দ্রীয় মন্ত্রক এই তথ্যটা দিক, সংসদে বলুন 26শে জুন 2022। না না, ও তো ইনফরমেশন দিচ্ছে, 26শে ও তো জুন ইনফরমেশন 2022, ও তো ইনফরমেশন এবং ইনপুট কানেকশনটা দিচ্ছে। আপনি বলুন কত জমি আপনি অধিগ্রহণ করেছেন, কত জমি আপনি অধিগ্রহণ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এরকম হলে মানুষ কোনোদিন বিচার পাবে না, কোনোদিন মানুষ বিচার পাবে না। সৌরভদা, শুভেন্দু বলছে পেতে দেব না, কখনো বলা হয়নি। আমরা অবশ্যই চুরি করতে দেব না বলেছি, চুরি করতে দেব না বলেছি, ভাতে মারবো, চুরি করতে দেব না। হ্যাঁ, ভাতে অনাহারে মানুষ মারা যাচ্ছে, অনাহারে মানুষ মারা যাচ্ছে, আমরা সহ্য করব না। আমি একটা জিনিস বুঝি, প্লিজ আমি একটা কথা বুঝি সৌরভদা, যে এটা রাজ্যের সবাই মানুষ জানেন, আমার বেশি বোঝার কোনো জায়গা নেই। 2020 সালে তৃণমূল কংগ্রেস থেকে 2020 সালের 19শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেন। বিজেপির কাছে শুভেন্দু অধিকারী এতটা ইম্পর্টেন্ট যে শুভেন্দু অধিকারী বলছেন বাংলায় ভাতে মারবো, বিজেপির সেন্ট্রাল কমান্ডের যারা নেতৃত্ব রয়েছেন তারা সেটা শুনছেন এবং ইমপ্লিমেন্ট করছেন। তারা কি বোকা আপনার তাই মনে হয়? আপনি ধরে নিন আজকে না না, বিজেপির সঙ্গে শুভেন্দু অধিকারী 2020 19শে ডিসেম্বরের পর থেকে, সেদিন শুভেন্দু অধিকারী দল ছাড়লেন, তারপরে তিনি বিজেপিতে যোগ দিলেন। আমার কথা হচ্ছে শুভেন্দু যা বলছেন কেন্দ্রীয় বিজেপি তাই শুনছে। একটা এরকম মানে এরকম একটা কনস্ট্রাক্টেড পার্টি, আপনি তো জানেন যে সিপিএম এর কোনো ব্যক্তিকে বলা তার কোনো মূল্য নেই, পলিট ব্যুরো যা বলবে বা সেন্ট্রাল কমান্ড বা রাজ্য কমিটি যা বলবে সেটা হবে। তাহলে বিজেপিও তো সেরকম স্টেচারাল একটা পার্টি। শুভেন্দু বলছে আর বিজেপি শুনে নিচ্ছে, মানে আপনি ভাবতে পারেন ফান্ড আটকে যাচ্ছে তার জন্য, হতে পারে এটা? আমি একটা কথা পরিষ্কার বলছি, বাংলাকে দখল করার জন্য কেন্দ্রীয় সরকার যত রকমের নোংরামি পথ আছে, যত রকমের অসভ্যতামি আছে, আপনি বলুন সব অসভ্যতামি করছে। আপনি অসভ্যতামিগুলো বলুন। 100 দিনের কাজের টাকা আজকে দেবে না, হ্যাঁ, চুরি না 100 দিনের না 100 দিনের কাজের টাকা বন্ধ, এটা বাস্তব। 100 দিনের কাজের টাকা বন্ধ, এটা বাস্তব। আপনি আমাকে দুটো জায়গা বলুন। এক হচ্ছে 1200 কোটি টাকা, 1200 কোটি টাকার ইস্যুটা, এই তথ্যটা বিভিন্ন জায়গায় আপনি সার্চ করলে আপনি পাবেন, এখনই পাবেন, এক্ষুনি আপনি বসে করুন ফোনে, আপনি পাবেন। 1200 কোটি টাকা কেন্দ্র বলছে এবং যারা সংশ্লিষ্ট দপ্তর তারা বলছে এই 1200 কোটি টাকা খরচ করা যায়নি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে গঙ্গা অ্যাকশন প্ল্যানের টাকা, ভাঙন প্রতিরোধী টাকা আর কেন্দ্র দিচ্ছে না। হয়তো বাস্তব, কিন্তু যে টাকা পাঠানো হচ্ছে সেটা খরচ করা যাচ্ছে না কেন? এক। দ্বিতীয়ত হচ্ছে জমি অধিগ্রহণ, বাঁধ তৈরি করবার জন্য জমি নেওয়া যাচ্ছে না। 3 নম্বর, 1700 কোটি টাকা ড্রেজিংয়ের জন্য প্রকল্প 19-এর পর, মানে আজ থেকে 6 বছরের মধ্যে, গত 6 বছরের মধ্যে এটা খরচ করা যায়নি। সৌরভদা, আমাকে স্পেসিফিক্যালি, আমাকে নয়, আমাকে আপনি মানে ডোন্ট কেয়ার মনে করুন, রাজ্যের মানুষকে উত্তর দিন যে সেগুলো কেন খরচা হচ্ছে না, এর কারণটা কি? আপনি জাস্ট অ্যানালিসিস করুন যে এই জন্য পাচ্ছি না, এই হচ্ছে কারণ, এই জন্য পাচ্ছি না। আমার কথা হচ্ছে যে একটা এই ঘাটাল মাস্টার প্ল্যান বা এই যে ঘাটাল মাস্টার প্ল্যানই না, বলছি আমি অন্যান্য অনেক বড় নাই, আমি বলছি এই প্রবলেমটা কিন্তু খুব ছোট সমস্যা না যে আজকে করলাম 7 দিনের মধ্যে একটা কাজ আমার হয়ে গেল। এটা অনেকটা, এটা প্রচুর সময় লাগে কাজটা করতে, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় যে বিভিন্ন টাকা ইস্যু করা হয়, আমি করে দিলাম টাকাটা ইস্যু, তারপর বিভিন্ন সময় সেই টাকাকে আটকে দেওয়ার বিভিন্ন পরিকল্পনা জমি অধিগ্রহণ করেছেন, হ্যাঁ কি না এটা বলুন। জমি রয়েছে, সব রয়েছে, 26-এর মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে, ওরা করবে না, আমরা করব। আমি বুঝতে পেরেছি। আমি এই কারণের জন্য বলছিলাম যে এবার আমরা এই দত্তপাড়া থেকে একটু বেরিয়ে সুভাষিসদার কাছে আসবো। সুভাষিসদা, অঙ্কন এবং সৌরভদা যেটা বলছেন, আমার কথা বাস্তব পরিস্থিতি কি, এবং জাতীয় কংগ্রেস বলে তো রাজ্যে একটি রাজনৈতিক দল আছে,
আপনাদের ভূমিকা কি? আমি এখনো পর্যন্ত কোনো কংগ্রেস নেতাকে এই বন্যা কবলিত এলাকায় দেখিনি। আমি জানি না আপনাদের এক্সিস্টেন্স নিয়ে মানুষ প্রশ্ন করবেন কিনা। সুভাষিস দা, একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে বিরোধী সত্য পালন আপনারা কিভাবে করছেন সুভাষিস দা জাতীয় কংগ্রেস হিসাবে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আমি তো স্বীকার করি যে যখন মুর্শিদাবাদ শামসেরগঞ্জে হলো কংগ্রেসের প্রতিনিধি দল গেছিল, এই বন্যা কবলিত এলাকায় কোন কংগ্রেসের প্রতিনিধি দল গেছে? সুভাষিস দার থেকে উত্তর নেব, সঙ্গে থাকুন। हल्ला बोल को स्पॉन्सर्ड बाय गणेश कोल्ड दलिया, आपका अपना वेट मैनेजर। সব চাষে সঠিক সুরক্ষা, ট্রাস্টো অর্গানিকে অগ্রণী। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। फ्लेक्सी स्ट्रॉन्ग माने চিরদিন স্ট্রং। घर ले आइए गणेश गोल्ड दलिया, ट्राई कीजिए टेस्टी और हेल्दी गणेश गोल्ड दलिया जो वेट मैनेज करे और सेहत बढ़ाए। गणेश गोल्ड दलिया, आपका अपना वेट मैनेजर। আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতোয়ারা হতে আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি, পুরুষ, মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে। প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার, তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। এ বাড়ির কাজ কদ্দূর? দেওয়ালের ড্যাম ধরা নিয়ে ওয়াটারপ্রুফিং প্ল্যান কিছু ভেবেছেন? डैम ধরলে সারিয়ে ফেলবো। তাতে কিন্তু যেমন ঝঞ্ঝাট তেমন খরচ। তাহলে উপায়? বাড়ি তৈরি করার সময় জল ঢোকা সব রাস্তা আটকাতে হবে। বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের স্টার্ট ফ্লেক্স ওয়াটারপ্রুফিং সলিউশন, জল ঢুকতেই দেয় না, ড্যাম্প পড়তেই দেয় না। हल्ला बोल को स्पॉन्सर्ड बाय गणेश कोल्ड दलिया, आपका अपना वेट मैनेजर। সব চাষে সঠিক সুরক্ষা, ট্রাস্টো অর্গানিকে অগ্রণী। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। फ्लेक्सी स्ट्रॉन्ग माने চিরদিন স্ট্রং। ফিরে আসলাম বিরতির পর। সুভাষিস দা, কথা উঠে এসছে, খুব প্রাসঙ্গিক কথা। শুভেন্দু অধিকারী নাকি টাকা আটকে রেখেছে, সে কথা সরকার শুনবে কেন? এগুলো প্রাসঙ্গিক কথা, এর মধ্যে ভুল নেই। কিন্তু শুভেন্দু অধিকারী আজকে যে কথা বলছে, বিজেপিতে জয়েন করার আগে শুভেন্দু অধিকারীও কেন্দ্রের বঞ্চনার কথা বলেছিল, যে ঘাটাল নিয়ে কেন্দ্রের বঞ্চনা আছে। ঘটনা যেটা হয়েছে, এই কেন্দ্রের বঞ্চনা এটা একটা খুব ছোঁয়াচে কথা, এটা দীর্ঘদিন ধরে চলে এসছে। কিছু না করতে পারলে কেন্দ্রের দোষ দেয়। আমি বলছি না কেন্দ্রে সব ক্ষেত্রে দোষ নেই, সেটা আমি বলছি না। আসলে ঘাটাল কংগ্রেসের সময় ছিল সেটা বলছিলেন তো? না, কংগ্রেসের সময় টাকা দিয়েছে, প্রচুর টাকা দিয়েছে ঘাটাল নিয়ে। কিন্তু আসলে ঘাটালের সমস্যাটা কোথায়? একটা গামলার মতন জায়গা, সেই সমস্ত জায়গা থেকে জল এসে ওই গামলাটার মধ্যে পড়ে, যার জন্য এখানে বন্যাটা স্বাভাবিকভাবেই হয়। অঙ্কন একটা খুব প্রাসঙ্গিক কথা বলেছে যে ড্রেজিং হচ্ছে না। এবার সত্যি সত্যি ড্রেজিং এর জন্য টাকা দিচ্ছে, অথচ ড্রেজিং হচ্ছে না কেন? সমস্যা হলো নাব্যতা যেহেতু কমে গেছে এই আশেপাশের ঘাটালের আশেপাশের নদীগুলো কেলেখাইতে। মানে অঙ্কনের এই তথ্য সুভাষিস দা ঠিক, কারণ আপনি তো তথ্য নিয়ে রাজনীতি করেন। নিশ্চিতভাবে সেটা হলো ড্রেজিং, মানে ড্রেজিং এর জন্য আপনি কেন্দ্রের বিরোধী দলের প্রতিনিধি হিসাবে বলছেন যে টাকা আমি দিচ্ছে। আই উইল বি ইন্টারাপ্টেড বাই ইউ। না, আমি জায়গাটা একটু ফোকাস করতে চাইছি দাদা, আমি এটা ইন্টেনশনাল, আমি ইন্টারাপ্ট করছি। ঘটনা যেটা হয়েছে মানে বিজেপি টাকা দিচ্ছে রাজ্যে। হ্যাঁ, কংগ্রেস আমলেও দিয়েছে, কিন্তু ঘাটালটা দীর্ঘদিনের সমস্যা। ঘাটালটা আজকের সমস্যা না, বিজেপি আসার পর সমস্যা না, এটা দীর্ঘদিনের সমস্যা। এবার সমস্যা থেকে সমাধানে করতে যেতে পারেনি কেন? সমাধানের মধ্যে যেতে পারেনি, তার কারণ হলো ঘাটালের আশেপাশে কেলেঘাই থেকে আরম্ভ করে যত নদী আছে এগুলো নাব্যতা কমে গেছে। নাব্যতা কমে যাওয়ার ফলে এটা ড্রেজিং দরকার। ড্রেজিং করতে গেলে সেই মাটিটা তুলে রাখবে কোথায়? এই সমস্যাগুলো আছে। ড্রেজিং করতে গেলে কতটা মাটি উঠবে কল্পনা করা যায় না, কিন্তু সেই মাটি উঠতে গেলে ঘাটাল এত জায়গায় জলে ডুবে যাচ্ছে, মাটি রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। তাই হয় ঘাটালটা গামলার মতন তো হয় না, রাখবে কোথায়? একটা নৌকা গিয়ে তো মানে 250 কিলোমিটার দূরে মাটি ফেলতে পারে না। নৌকা করে না, নৌকা মানে কি? যেটা ড্রেজার দিয়ে সড়ক পথে সেই মাটি নেওয়া যায় না, এটা উর্বর পলি মাটি। তাহলে এটা তুমি জানো না ড্রেজিং এর? আমি তো জানতেই চাইছি, ওই জন্য আমি জানি না বলেই তো জিজ্ঞেস করছি। ড্রেজিংটা যখন হয় তখন এই ড্রেজিং এর মাটি মানে পাশের পাড়ে ফেলতে হয়, যে পাড়টা ভাঙছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক কি না?
আচ্ছা, এইবার ঘটনা যেটা হচ্ছে খুব স্বাভাবিক কারণে সেই পাড়টাও যদি জলমগ্ন থাকে তাহলে পরে মুশকিল, কারণ পার বাঁধানো নিয়ে, গঙ্গা পার বাঁধানো নিয়ে দীর্ঘদিনের একটা সমস্যা আছে। ফলে এটা এত তাড়াতাড়ি, এটা কি মানুষ বসতি করছেন বলে, মানে তাদেরকে যে পাটটা ভেঙে যায়, যে পাটটা শুকনো হয় সেখানে চলে আসে মানুষ বাস করতে, সেই পাটটায় মানুষ যেহেতু বাড়িঘর চলে যায়। তুমি দেখো তোমাদের টিভি, এই যে আপনি তো একটা ভৌগোলিক এবং বাস্তব কারণ বলছেন, আমার কথা এই কারণটাই মানুষকে কেন বোঝানো হচ্ছে? আপনি বললেন আমরাও টাকা দিয়েছি, মানে আপনারা বামেদেরকে টাকা দিয়েছিলেন, তখন বাম পরিচালিত সরকার। কথা বলি, সেটা হলো দেব বারবার বলে যে ঘাটালের যদি উন্নতি না হয়, ঘাটালের এই জলমগ্নতা আমাকে বিভ্রান্ত করে, যখন মানুষ অনেকবার বলেছে এবং অনেকবার বলেছে এবং অনেকবার বলেছে, চেষ্টা করেছে ঘাটালকে ঠিক করার, কিন্তু পারেনি কেন? কিন্তু পারেনি সম্ভব না, আপনি তো তাই বলছেন, পারছে না। এখানে আলোচনা করে আমরা পারবো না যদি দুটো গভর্নমেন্টের সাথে রিলেশনটা বেটার না হয়, তুতু মায় যদি হয়। আর খিচমেরি ফটো, মানে সবাই তো এটা নিয়ে ইন্টারেস্টেড, সবাই কেন্দ্রের নেতারাও খিচমেরি ফটো, এখানেও খিচমেরি ফটো, কিন্তু মূল কথা হলো যে মানুষগুলো কষ্টের মধ্যে আছে তাদের জন্য দীর্ঘ মেয়াদী একটা পরিকল্পনা নেওয়া উচিত। এটা দীর্ঘদিন ধরে ঘাটালের সমস্যা চলছে, তাহলে পরে কি করা উচিত? দুজনে মিলে বসে জলসম্পদ বিভাগকে, যে মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সেস আছে তাদের সাথে কথা বলা, কথা বলে ঘাটালকে দীর্ঘমেয়াদী একটা, এই কথা সুভাষিস দা হয়নি আপনি বলতে পারবেন? আমার কাছে রেকর্ড আছে, এই কথা এর আগে অনেকবার হয়েছে। না, যদি আন্তরিকতা থাকে তাহলে যেমন কিছুটা এগোয়, আমি বলি না পুরোটা এগোয়, কারণ এই সমস্যাটা দীর্ঘমেয়াদী সমস্যা, এতদিন তাহলে দূর হয়নি কেন? পারছে না, ভৌগোলিক অবস্থানের জন্য পারছে না, এবং কিছু ভূগোলের অভিশাপ আছে ওখানে, ভৌগোলিক অভিশাপ, ভৌগোলিক কারণ আছে, এবং সেটা ভৌগোলিক অভিশাপ আছে, তার জন্য কিনা এটা সমস্যা হচ্ছে। এবার ঘটনা এই একই অভিযোগ শোনা যায় কলকাতার ক্ষেত্রেও। কলকাতাও নাকি এরকম একটা বেসিনের মতো, যে কারণের জন্য কলকাতায় জল জমে। কলকাতায় যাওয়ার রাস্তা আছে, তার ড্রেনেজ সিস্টেম আছে, ব্রিটিশ আমল থেকে করা আছে, সেই ড্রেনেজ সিস্টেম দিয়ে একদম গঙ্গায় চলে যায়। ওখানে আমি ঝন্টুদার কাছে আসি। ঝন্টুদা, এই মুহূর্তে ভারতবর্ষের একাধিক রাজ্য বন্যা কবলিত, মানে একদিকে আমি কিছুক্ষণ আগে কাশিতে দেখছিলাম বানারসের একাধিক ঘাট ডুবে গেছে, হিমাচল প্রদেশে হরপাবান চলছে, তার সঙ্গে আরও একাধিক জায়গা আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম দর্শকদের। তাহলে এই ক্ষেত্রে নদীর জল যখন বাড়ছে, নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, মানে এলাকার উঁচু জায়গার জল তো নদীতেই পড়বে, এটা স্বাভাবিক। আজকে হাওড়ায় ডোমজুড়ের একজন তৃণমূল বিধায়ক বলেছেন জল তো বেরোবে না, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে বৃষ্টি না হয়। বিরোধীরা সমালোচনা করছেন, কিন্তু এর পিছনে আসল কারণটা কি? মানে কলকাতা, ঘাটাল সবই যদি এক পরিস্থিতি হয়। আমি দুটো অংশ ধরি, আমি কাশি বা অন্য জায়গায় যাচ্ছি না, প্রত্যেকটা অংশের ইস্যুগুলো কিন্তু আলাদা করে স্টাডির জায়গা, কেস স্টাডি আলাদা, মেলালে চলবে না। ঘাটাল নিয়ে দীর্ঘ আমাদের গবেষণা আছে। ঘাটালের প্রথম এবং প্রধান সমস্যাটা হচ্ছে সরকারের উইলিংনেসের অভাব, সেটা আজকের বা বিগত সরকারের। আচ্ছা, ও ঠিক বলেছে অঙ্কন, যে সেন্ট্রাল টাকা দিয়েছে, মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রী যাই বলুক, ঘাটাল কিন্তু যৌথ উদ্যোগ, 50-50 ছিল, এই রেশোটা কিন্তু কম বেশি আছে, ফলে 60-40। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি ঘাটালের, আমি সেন্ট্রাল স্টেটের কে কি এইসব নিয়ে যাচ্ছি না, লাস্ট জানুয়ারি মাসে হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে পশ্চিমবঙ্গ সরকারকে 1 সপ্তাহের মধ্যে জমা করতে বলেছিল হলফনামা। সেই হলফনামা জমা করতে গিয়ে মুখ্য সচিব কোনো কাগজ শো করতে পারেনি। কি কাগজ ছিল? যে এত বছরেও ঘাটালের পাইলট প্রজেক্ট প্ল্যানটা কি, প্ল্যানটা তৈরি হয়নি। আমি বলছি কেন্দ্র টাকা দিল, রাজ্য টাকা দিল, সব ছেড়ে দিন, আগে আপনি তো প্ল্যান সাবমিট করবেন। ধরুন কেন্দ্রের টাকাটা চলে গেছে, আপনি তো আবার রিঅ্যাপ্লাই করবেন। আমাদের অনেক ডিপার্টমেন্টের টাকা চলে যায়, আমরা খরচা করতে পারি না, আমাদের দোষে। ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে টাকা আসে না, কিন্তু তারপরে আমরা রিঅ্যাপিয়ার করি। রিঅ্যাপিয়ারের জন্য একটা সুস্থ প্ল্যান লাগবে, হাইকোর্টে জমা করা যায়নি প্রথম। দ্বিতীয়, ঘাটাল মাস্টার প্ল্যানের ড্রেনেজের মাটিটা তোলার জন্য যে জমি ল্যান্ড অকুপাই সরকার করতে পারেনি, একটা স্টেট গভর্নমেন্টের জমি তো। থার্ড, এই যে ডিবিসি বলে গালাগালি করছি আমরা, ডিবিসি তৈরি হওয়ার পরে বা যে কোনো এই ধরনের বিগ সেন্ট্রালের যে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হলে পার্সপেক্টিভ যে বেনিফিশিয়ারি স্টেটগুলো, কারণ যেমন ডিবিসি হলে পরে ঝাড়খণ্ড, বিহার বা পশ্চিমবঙ্গ, তাদের 3টে স্টেটের রিপ্রেজেন্টেটিভ নিয়ে রাজ্য এবং কেন্দ্রের যৌথ উদ্যোগে ডিবিসির জল যেদিক দিয়ে ওভারফ্লো হয়ে গেলে, দেখো একটা বাঁধের জল তো ওভারফ্লো হয়ে গেলে রেখে দিয়ে লাভ নেই, বাঁধ ভেঙে যাবে।
তাকে ছাড়তে হবে। ঠিক। জল যত বাড়বে সেই অনুপাতে ছাড়বে, কারো হাতে নেই এটা, কেউ ইচ্ছা করে ছাড়ে না। রাজ্যকে বলেছে ফলে- এটা হ্যাঁ, রাজ্য একদম বলেছেন তো, সুভাষিসদার এবং কথাই বলবো। আরেকটা সিরিয়াস নোট যে সেক্ষেত্রে টাইম টু টাইম খরা বন্যার সিজনে ওই জলগুলো যে নদীগুলো দিয়ে বেনিফিশিয়ারি রাজ্যগুলোতে বেরোবে সেখানে রাজ্য এবং কেন্দ্র কিন্তু যৌথ উদ্যোগে ড্রেনেজ করে। লাস্ট 9 বছর ধরে ডিবিসির এই কেন্দ্রীয় কমিটিতে রাজ্যটার রিপ্রেজেন্টেটিভ পাঠায় না, ওই পোস্টটা ভ্যাকেন্ট। এটা টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝতে হবে, আমি কোনো দলের হয়ে বলছি না, না, নিশ্চয়ই। এটা কোর জায়গা। চতুর্থ এবং লাস্ট পয়েন্ট, আমাদের এখানকার যে বাঁধগুলো সেই মান্দাতা আমলের বাঁধ, যেখানে ইঁদুরে বাঁধ কি মাটির বাঁধগুলো কি হয়, ইঁদুর তো গর্ত করে। আমাদের টাইম টু টাইম ওগুলোকে ঠিকঠাক করতে হবে জারের সিজনে, মানে ঠান্ডার সিজনে। আমার ইনভেস্টমেন্ট নেই, ফলে বর্ষার প্রথম জলেই ইঁদুরের গর্তে জল ঢুকলে ভঙ্গুর বাঁধ ভেঙে পড়ে যাচ্ছে। আর কলকাতার দিকটা স্পেশালি এটার উপরে আমাদের থিসিসটার কাজ ছিল, কলকাতা প্রাকৃতিকগতভাবে বাগঝোলা দমদমের দিকটাকে ঢালু। ওই বাগঝোলা যে খালটা, তুমি যাও এখন, আমরা তো বাগঝোলার উপর দিয়ে আসলাম, পুরো দখলদারি হয়ে বেআইনি নেতা মন্ত্রীদের টাকা পয়সা দিয়ে পুরো দখল হয়ে বাড়িঘর হয়ে গেছে। জলটা কোন দিক দিয়ে বেরোবে ভাই? ঝন্টুদা, আপনার এই প্রশ্নের উত্তর সৌরভদা, কেন দখলদার মুক্ত করা যাচ্ছে না, কেন কোনো পাইলট প্রজেক্ট তৈরি করা যাচ্ছে না, এবং সেই কারণের জন্য কেন্দ্র টাকা দিলেও সেই টাকা খুব স্বাভাবিকভাবে ফেরত যাবে। আর দ্বিতীয়ত, এই যে ডিবিসির সঙ্গে যে যৌথ পরিকল্পনায় রাজ্য প্রতিনিধি পাঠাচ্ছেন না, যেটা ঝন্টুদা বললেন, তাহলে সমস্যা কি করে সমাধান হবে? বন্যাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা পরিষ্কার বারবার বলছেন, ডিবিসিকে বারবার বলা সত্ত্বেও যে পরিমাণ জল রাজ্যের সঙ্গে কথা বলে ছাড়া উচিত, তার থেকে বেশি জল ছাড়া হচ্ছে। সারা ভারতে বৃষ্টি হচ্ছে, আমি কথাটা ঝন্টুদা বলার আগে বললাম এই জন্য, ওইটাই বলছি, বাঁধটা ভেঙে পড়লে তো রাজ্য ডুবে যাবে যদি বাঁধ ভেঙে যায় কোনো কারণে। কিন্তু সেটা তো আমরা বাংলার দিকেও তো দেখতে হবে, বুঝতে হবে। সেটা তো ডিবিসি মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে, ডিবিসির মধ্যে আমাদের কেউ থাকবে না, তার কারণ ওরা কথা শুনছে না। ওরা এইভাবে করে বলছে, এইভাবে করে ডিবিসি যেভাবে না, আপনি শুধু আমাকে একটা কথা বলুন, এই যে না যেটা এই আলোচনায় সৌরভদা, এক মিনিট সৌরভদা, আপনি বলুন, এই যে দখলদারি বিভিন্ন, আপনি তো জানেন বাগজোলা খালের কি অবস্থা, আপনি জানেন ঘাটাল এলাকায় যে ছোট ছোট নদীগুলো রয়েছে, আপনি আমাকে বলুন যে এই কাজগুলো করা হয় না কেন? তুমি গিয়ে দেখে আসো এই কাজগুলো কেন করা হয় না? সুভাষিস সুভাষিসদা বলছিলেন যে ড্রেজিং করে মাটি ফেলবার জায়গা নেই, আর তুমি বলছো দখলদারি। আমি জানি না ঝন্টুবাবু কোথা থেকে দেখেছি, কোথায় দখলদারি হয়ে রয়েছে। পুরো দুপার জুড়ে হয়ে রয়েছে। আমি জানি না এই সমস্যা একজন আরেকজনের ঘাড়ে ফেললে খুব স্বাভাবিক, যখন বন্যা পরিস্থিতি হয়, হতে পারে অঙ্কনের ভাষায় খিচমেরি ফটো প্রোগ্রাম চলে, কিন্তু এই আমরা যেখানে বসে প্রোগ্রাম করছি, সৌরভদা জানবেন ভালো, সৌরভদা এলাকার মানুষ, একটি 6 মাসের সন্তান জলে, বাড়ির মধ্যে জল ডুবে খাটের থেকে পড়ে মারা গেছে কয়েকদিন, আজকে থেকে 2-3 দিন আগের ঘটনা, এখনো জল, মর্মান্তিক খবর। এই খবর সৌরভদার জানার কথা, কারণ সৌরভদার পাশের এলাকা। আমার কথা হচ্ছে, এই ভয়াবহ পরিস্থিতি থেকে যদি না বেরোনো যায়, এই ক্ষেত্রে সুভাষিসদা, সৌরভদা, অঙ্কন, এই 3 জনেরই যে রাজনৈতিক পরিচয়, এই 3 রাজনৈতিক শক্তি এবং প্রশাসন যদি একসঙ্গে না হয়, কি করে সম্ভব? কেন আমি বলছি সম্ভব নয়, কারণ আজকে বিরোধী দলনেতা যখন কোনো জায়গায় যাচ্ছেন, তার গাড়ি ভেঙে চুরে তছনছ করে দেওয়া হচ্ছে, পুলিশের গাড়িও ভাঙা হচ্ছে। চিন্তা করুন, ঠিক একই ছবি আমরা মুর্শিদাবাদে দেখেছিলাম, পুলিশের বিরাট ভ্যান উল্টে ফেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ শামসেরগঞ্জ সুতির ঘটনার ক্ষেত্রে। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরবে এবং শুভেন্দু অধিকারী কি অভিযোগ করছেন সেটা আপনাদের। আমরা পরের বিষয়ের দিকে নজর রাখবো। খাগড়াবাড়িতে আজকে আক্রান্ত হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথম দেখাতে বলবো ছবি, যেভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে গাড়ি ভাঙচুর করা হচ্ছে, কনভয়ে কালো পতাকা দেখানো হচ্ছে, এবং দুঃখের বিষয় এটা সৌরভদা, এই কালো পতাকার পাশাপাশি রাজ্যের আরেকটি রাজনৈতিক দলের পতাকাও দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ নিজেদের অবস্থান এবং অস্তিত্বকে মানে অস্পষ্টভাবে দেখলে চলবে না। এই দায়িত্ব নেবে কিনা তৃণমূল, এটা হচ্ছে বড় প্রশ্ন। দেখতেই পাচ্ছেন, এবার আপনাদেরকে শোনাবো, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। যদি সম্ভব হয়, ভাঙা পুলিশের গাড়ি, মানে যেটা আমার আপনার ট্যাক্সের টাকায় পুলিশের গাড়ি, যারা আইন রক্ষণের কাজ করেন তাদের গাড়িও ভাঙচুর করা হলো। অর্থাৎ এক দল উন্মত্ত জনতা
তারা যা ইচ্ছে তাই করলেন। এটা কি সত্যি মানে বিধানসভার আগে আতঙ্ক সৃষ্টি করছেন আপনাদের মধ্যে? আমি এই বিষয়ে দেখুন শুভেন্দু অধিকারী নিজে পোস্ট করেছেন কারা ভাঙছে গাড়ি, পুলিশের গাড়িতে আক্রমণ করা হয়েছে এবং শুভেন্দুর গাড়িতেও আক্রমণ করা হলো, দুটো গাড়িরই কাঁচ ভেঙে গেছে। আমি কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো, প্রথমে শুনুন। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধৃতিমান ভট্টাচার্য, উদয়ন গুহ, ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। বরেন বর্মন, নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে, কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব। উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। শুরু করব এক্ষেত্রে সৌরভদাকে দিয়ে। সৌরভদা, এটা তো উচিত রাজ্য পুলিশের এটা ভূমিকা, প্রশাসনের এই দায়িত্ব রেসপন্সিবিলিটি কতটা আছে যে যখন একজন যাচ্ছেন কোনো একটা কনভয় নিয়ে, আমি বলবো না যে উদয়ন গুহ দোষী না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলায় গাড়ি ভাঙা হয়েছে, আমি এই তর্কে যেতে চাইছি না, শুভেন্দু যেটা বলেছেন আমি ইন জেনারেল অ্যাসপেক্টে বলি। আমরা যখন বাইরে বেরোবো নিরাপত্তার দায়িত্ব পুলিশের, সেখানে একজন বিরোধী দলনেতা অর্থাৎ আপনি সাংবিধানিকভাবে দেখতে গেলে মুখ্যমন্ত্রীর পরের পদ মানে পোস্ট আর কি, তিনি যাচ্ছেন, তার গাড়ি বেমালুম ভাঙচুর করা হলো এবং যেভাবে আরও বড় ঘটনা ঘটতে পারত, এখানে আরও বড় বিপন্নতা হতে পারত। কার দায়িত্বে, কার ত্রুটিতে এই ঘটনাগুলো ঘটছে? প্রথম কথা বলি, কথার মধ্যে কথা বলুন, নাহলে অসুবিধা হয় বলতে। ধরো দেবাশিস, তুমি প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে যে কোনো মানুষকে দেখলেই যদি গালাগালি খিস্তি করতে থাকো, 3 দিন 4 দিন 5 দিন মানুষটা এলাকা সহ্য করবে, তারপরে যখন তুমি বেরোবে তখন চচ্চাপড়া দিয়ে আপনি একই কথা যখন আপনারা বিরোধীতে ছিলেন বামেদের বিরুদ্ধে বলতেন, বললাম তো কথাটা বলতে দিতে হবে। এবার কথা হচ্ছে যে তুমি আমি বলছি না, আরে শেষই করতে দাও, তুমি আমাকে শেষটা করতে দাও আগে। আমার কথা হচ্ছে তুমি বাঙালি দেখলেই বলবে রোহিঙ্গার বাচ্চা, তুমি বাঙালিদের দেখলেই বলবে বাংলাদেশি, তুমি বাঙালিদের দেখলেই বলবে পাকিস্তানি, তুমি তোমার নেতারা বাংলা ভাষা গাবে বলবে বাংলাদেশি ভাষা। সেটাকে ডিফেন্ড করতে আমি বলি না, ডিফেন্ড তো আমরা করেই যাচ্ছি। আমরা বারবার বলছি এই ধরনের গণধোলাইটা ঠিক না। এই যে পাবলিক খেপে গেছে, এবার তুমি তৃণমূলের পতাকা, মানুষ তৃণমূলের উপর আস্থা রাখে, মানুষ মনে করে এই পতাকাটা আমার কাছে ভগবানের পতাকা, তারা পতাকা নিয়ে এখন যে ধরনের আক্রমণ করেছে, আমরা বারবার এটা বলেছি যে শুভেন্দু অধিকারী দাদা আমি অনিচ্ছাকৃতভাবে একটু বলছি, এই পতাকা থাকা মানে কিন্তু আপনি এবং আপনার এই বক্তব্য মিলে দল এই ক্ষেত্রে দায়িত্ব নিয়ে কারোর বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিয়েছে এখনো পর্যন্ত? দিয়েছে না, আমি বলছি, আমি তো কথাটা কি বললাম, আমি বলিনি কিন্তু যেখানে তৃণমূলের কেউ করেছে, মানুষ যদি তৃণমূলের পতাকাকে ভালোবেসে তারা মনে করে তৃণমূল আমাদেরকে আগলাচ্ছে, তারা পতাকা নিয়ে হয়তো এই কাজটা করে ফেলেছে, পতাকা না নিলেই ভালো হতো। কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা বলে ওঠে, মহিলাদের দেখলে শুয়োরের বাচ্চা বলে ওঠে, ভিন রাজ্যে বাঙালিদের মারধর করবে, খুন করবে, আর শুভেন্দুকে সবাই আদর করবে, মানুষ তো বলছে যে বদলা নয় বদল চাই, সব বন্ধ হয়ে গেছে, এখন শুধু বদলা হবে, কোনো বদল টদল হবে না। এখন মুশকিল আমরা মানুষকে বলছি তবু এইগুলো করবেন না, একটু ধৈর্য ধরুন। শুভেন্দু অধিকারীর পাগলামি শুভেন্দু অধিকারী করবে, এই পাগল দেখলেই মানুষ মারবে। বদলা নয় বদল চাই, এটার পরিবর্তে শুধু বদলা হবে। তুমি জয় বাংলা বললে তেড়ে যাবে, এটা কি বাংলাকে জয় বললে তেড়ে যাবে? আরে বাবা, উল্টো দিকে তো জয় শ্রীরাম বললে অনেকে রেগে যান, জলাতঙ্ক হয়ে গেছে। সহ্য বিষয়, শুভেন্দু অধিকারীর জলাতঙ্ক রোগ হয়ে গেছে, বাংলা বললে খেপে যাচ্ছে। আরে গুজরাটে যাও, গুজরাটে গিয়ে থাকো। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ইউপিতে আটকায়নি, তার গাড়িতে ভাঙচুর চালানোর চেষ্টা করেনি, ত্রিপুরাতে যখন আমরা প্রচারে গেছি আমাদের দলের লোকজনদের মারধর থেকে শুরু করে ছুরি মারা, ব্লেড মারা, এইগুলো করেনি, আসামে করেনি। এটা তো আপনি বদলার পাল্টা বদলা বলছেন, তখন সেগুলো কি হচ্ছে? এটা তো আপনি বদলা বলছেন, একটা ঘটনার বদলা নাও। ত্রিপুরাতে আমরা আক্রান্ত হয়েছি, বাংলায় তোমরা আক্রান্ত হও। বদল টদল অনেক হলো, এবার সোজা বদলা চাই, এবার সোজা বদলা চাই। মানুষ বলছে, আমরা না, মানুষ বলছে বদল টদল অনেক হলো, এইবার সোজা বদলা চাই। তাই এরকম গণ আন্দোলন হচ্ছে। আজকে ভাগ্য বলো যে বীরভূমের মানে আপনি তো সরাসরি মানুষকে
না না তার মানুষকে আপনি আমি insist বলছি করছেন বদলা নেওয়ার বীরভূমের জন্য। সেই মানুষটার মতো ওই মানে ভয়াবহ বিষয়, আমি তো মানে চমকে যাচ্ছি। বীরভূমের জেলা সভাপতি সৌরভ দা প্লিজ, আরে বীরভূমের জেলা সভাপতির প্যান্ট খুলে নিয়েছিল, ভাগ্য বলে শুভেন্দুর প্যান্ট খুলে নেয়নি। আমরা বলছি মানুষকে আপনারা শান্ত হন, কোথায় আপনারা যাচ্ছে শান্ত হন, কোথায় পাগল যাচ্ছে পাগলামি আলোচনা? করবে, আপনারা এসব করবেন না। তৃণমূলের কেউ এর মধ্যে ঢুকবে না। অঙ্কন সরাসরি বদলার হুমকি, এবং যেটা হচ্ছে মানুষের ঘাড়ে দোষ দিয়ে সৌরভ দা বলতে চাইলেন সরাসরি মানুষের ঘাড়ে। উনি বললেন মানুষ গেছে, তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে গেছে, না নিলেই ভালো রোহিঙ্গা হতো। বললেই এরকম হবে। মানুষ গেছেন, বাংলাদেশি রোহিঙ্গা বললেই বললেই এরকম এটা হবে, জয় বাংলা বললেই মানুষ এটা করবে হবে এগুলো। না। আমি অবাক হয়ে রেগে যাচ্ছি যাচ্ছে মানুষ। যে রাজ্যে প্রশাসন বলে কিছু নেই, তার মানে তৃণমূল মানে সৌরভদার মতো তৃণমূলের একজন কর্মী টু মাচ ডেসপারেট। না, না, না। আমার কথা জেলায় জেলায় তো রক্ত প্রশাসন আছে বলে ওর প্যান্ট খোলেনি আমার আজকে। অঙ্কন জেলায় জেলায় প্রশাসন রক্ত আছে বলে গঙ্গা ওর জামা বইবে প্যান্ট খোলেনি। মেন্টালিটি হলে প্রশাসন বাঁচিয়ে প্লিজ দিয়েছে প্লিজ ওকে। প্লিজ জেলায় এইসব জেলায় করবে রক্ত না। গঙ্গা বইতে দেবেন না, আমি অনুরোধ করবো আমাদের পুলিশকে অনুষ্ঠান গালাগালি থেকে। করবে, তারপরে তো পুলিশ রক্ষা করেছে। আরে বাবা, যে যা করছে তার আইনি ব্যবস্থা আছে, হয়ে গেছে। আপনি কি একদম জঙ্গল তাই। রাজত্বে আছেন নাকি? না, অঙ্কন আমি আনইন্টারাপ্টেড সৌরভদার বক্তব্যটা শুনছিলাম এ কারণেই, কারণ এইটা যত মানুষের কাছে বলবে না, এই যে যত এই ধরনের কথা বলবেন, যত এই ধরনের আক্রমণ করবেন, যত আমাদেরকে মারবেন, যত আমাদেরকে রক্তাক্ত করবেন, বাংলার মানুষ ততটাই বুঝবে। শুনুন, এই যে ক্ষমতার ঔদ্ধত্য না, এটা 34 বছরের সিপিএমের রাজত্ব, 34 বছরের সেই সিপিএম যার গায়ে সেই সময় এই গায়ের জোরে উদয়ন গুহ দেখাতেন। দুর্ভাগ্যজনক হচ্ছে সেই দিন সৌরভপ্রিয় দত্তদের মতো তৃণমূলীরা গণতন্ত্রের কথা বলতেন, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলতেন, এই উদয়ন গুহদের হারমাদ বলতেন, এই হারমাদ রাজত্বের বিরুদ্ধে ওই মা মাটিয়ার মানুষ ওই সব স্লোগান দিতেন, সঙ্গে আছে মমতা, দেখিয়ে দেবে জনতা। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সৌরভদাকে আজকেও সেই গলার জোর ফাটিয়ে ওই সেই দিনকার হারমাদ উদয়ন গুহ আজকে তৃণমূলের পোশাক পরে জল্লাদ হয়ে গেছে, এবং সেই জল্লাদের রাজত্বকে ডিফেন্ড করতে হচ্ছে। এটা দুর্ভাগ্য। সৌরভপ্রিয় দত্তদের মতো তৃণমূল কর্মীদের জন্য এটা দুর্ভাগ্য যে উদয়ন গুহদা সেই সিপিএম এর হারমাদের কালচারটাকে তৃণমূলে বয়ে নিয়ে এসে সেই জল্লাদের রাজত্ব করছে। আমি বলছি কিচ্ছু নয়, বিরোধী দলনেতা রাজ্যের ক্যাবিনেট মিনিস্টারের মানে জায়গার সেই সম্মানটা পায়, আপনার তার বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আছে, লড়ুন না, রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়ুন। আর যদি আপনি গায়ের জোরের কথা বলতে আসেন, তো গায়ের জোরে মমতা ব্যানার্জিকেও তো এই আক্রমণ এক সময় সিপিএম করেছিল, এই আক্রমণ করেছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই করেন, এবং তারপর আজকের দিনে দেখুন গোটা বাংলা থেকে সিপিএম মুছে গেছে। ক্ষমতা কতদিন থাকবে? বিরোধী দলনেতার ওপর যে আক্রমণটা আজকে হলো, যে প্রাণঘাতী আক্রমণটা হলো, এটা গণতন্ত্রের ওপর আক্রমণ, এটা সংবিধান তন্ত্রের ওপর আক্রমণ। পশ্চিমবঙ্গের বুকে এত জায়গাটি ঘুরলেন না দেবাশিস বাবু, আপনি ত্রিপুরায় গেছিলেন, ত্রিপুরায় তামাম তৃণমূলের নেতারা প্রচার করেছেন, সেই সময় আপনার ক্যামেরা দেখাতে পারেনি ফিরহাদ হাকিম বা ব্রাত্য বসুর গায়ে কেউ টোকা মেরেছে বলে। মমতা ব্যানার্জি বারাণসীতে টানা হেঁটেছেন, 6 কিলোমিটার পদযাত্রা করেছেন, দুর্ভাগ্য 6 কিলোমিটারের মধ্যে সব বুথেই হেঁটেছে, কিন্তু সেইটা হচ্ছে হলো গণতন্ত্র দিয়ে। আমরা এই রক্তের রাজনীতি, আমরা এই রাজনীতির মধ্যে হিংসা, রাজনৈতিক বিরোধিতাকে রাজনৈতিক শত্রুতায় নামিয়ে আনা, এটা কারা করেন বলুন তো? সিপিএম করেছিল ক্ষমতা চলে যাওয়ার ঠিক বছর মানে 5-6 বছর আগে থেকে। তৃণমূলের ঠিক একই রোগ আজকে প্রমাণ করছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে কোনো নাম নয়, তিনি একজন প্রতিষ্ঠান হিসেবে আজকে নিজেকে এস্টাবলিশ করেছেন। যেখানে সরকার ব্যর্থ হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে পৌঁছে গেছেন, সেইখানে মানুষকে পরিষেবা দিয়েছেন। আজকে অপদার্থ অযোগ্য প্রশাসনিক প্রধান, শুধু এটা সব জায়গায় নয়, অধীর চৌধুরীর বিরুদ্ধে কিছুদিন আগে আমরা এই একই ঘটনা দেখলাম না, তার গাড়িতে আক্রমণ হলো। প্রতিবাদ, বিরোধী কণ্ঠস্বর দেখলে এই তৃণমূলের গা জ্বালা হয়। এরা রাজ্যে গণতন্ত্র একদম। চায় তুমি না। যখন অধীর বাবুর কথা বললে, আমি সুভাষিস দার কাছে আসবো। একই রকম ভাবে বাম আমলেও কংগ্রেসীদের উপরে তুমুল অত্যাচার হয়েছে, এটা বাস্তব, অস্বীকার করার কিছু নেই। কংগ্রেস কর্মীদের রক্ত ঝরেছে, কিন্তু রাজনীতির পরিহাস দেখুন। আজ গঠবন্ধনে কংগ্রেস এবং বাম, অর্থাৎ রাজনীতির ইকুয়েশন কি না কি করতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে মানুষ নিজেকে ভীষণ অসহায় মনে হয় সাধারণ মানুষের। সুভাষিস দা কি বলবেন আজকে এই আক্রমণ এবং প্রতি আক্রমণ এবং সৌরভদার এই হুঁশিয়ারি সম্পর্কে? কারণ আক্রমণ হলে কংগ্রেসীদের উপরেও হবে, কংগ্রেসীরাও কিন্তু বিরোধিতার জায়গায় থেকে বিধানসভা লড়বে। সর্বভারতীয় ক্ষেত্রে জোট, বৃহত্তর স্বার্থে, কিন্তু লাঠি পড়ার ক্ষেত্রে সুভাষিস দাদের কর্মীদের দিকে তখন কি বিরোধী জোটের কথা ভাববে এই উগ্র মানে মানসিকতা সম্পন্ন মানুষেরা?
আমরা আসবো সুভাষিসদার কাছে। কি আমাদের সামনে খুব পরিষ্কার, রাজ্য সরকারের কাছে টাকা নেই, খুব পরিষ্কারভাবে। একদিকে একেবারে দোলাচলের মধ্যে রয়েছে ডিএ মামলাকারীরা, যদিও তারা বলছেন যে তাদের এই লড়াই, আইনি লড়াই শেষের দিকে। অন্যদিকে বিরোধী দলনেতা আক্রান্ত হচ্ছেন। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে, হ্যাঁ মানে এই ডিস্টার্ব করো না, আমি একটু বলি। হ্যাঁ আমি কি শুধু সেটা হ্যাঁ না ডিস্টার্ব করো তুমি, আমাদেরই ডিস্টার্ব করো। বিরোধীদের এখানেও জায়গা নেই, বিজেপি বিরোধীদের। ঘটনা যেটা হয়েছে সেটা হলো, গণতন্ত্রে যদি বিরোধিতা না থাকে বা বিরোধীদের জায়গা না থাকে, তাহলে সে গণতন্ত্র খুব ডিফেক্টিভ গণতন্ত্র হয়। সেটা ভারতবর্ষের ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রেও। এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য ছিল কোনো একটি সভায় বা প্রেসের সামনে, মনে আছে আমার, এবার বদলও হবে বদলাও হবে, এটা শুভেন্দু অধিকারীর পদে থাকা মানে একটা, আমি বলছি শুভেন্দু অধিকারীর পদে থাকা মানুষ। আজ সৌরভপ্রিয় বলছে, সৌরভপ্রিয় একজন সাধারণ তৃণমূল কর্মী, সে এক্সাইটেড হয়ে গিয়ে কিছু বলছে, এটা নিয়ে আলোচনাই আসে না। আসবে যখন কোনো মন্ত্রী বলবে, কোনো বিরোধী দলনেতা বলবে, সে পদে আছে, সে দায়িত্ব নিয়ে কাজ করবে, সেখানে যদি সে বলে তাহলে অন্যায় বলে। কিন্তু এইটা পাশাপাশি বলছি, বিরোধীদের জায়গা দিতে হবে, কারণ বিরোধীরা গণতন্ত্রের আয়না, তারা দেখাবে সরকারের ভুল কোথায়। আমরা দেখেছি ভারতবর্ষের বিরোধী দলনেতা যখন মণিপুরে আগুন জ্বলে গেলে পরে রাহুল গান্ধীকে আটকানোর জন্য মণিপুরে পুলিশ ঘিরে ফেলে, তাকে ঘুরতে মানে কোথাও বেরোতে দেয় না, এবং তার গাড়ি আটকে রাখে। একটু বলে নেই, বলে না অঙ্কনের সময় সুন্দরভাবে যাতে প্রোগ্রামটা চলে, অঙ্কনও দেখতে হবে। সেটা হলো মারা ধরা, যেহেতু ওর সাথে সিকিউরিটি, জেট সিকিউরিটি থাকে রাহুল গান্ধীর সাথে, সেই জন্য ওটা করতে পারেনি। কিন্তু সিকিউরিটি থাকলে আজকে ঘটনা যেটা হয়েছে আমি বলি, সেটা হলো যে রাহুল গান্ধীর সময় এটা হয়েছে। এবং শুধু তাই না, বিরোধীরা কোথাও গেলে পরে এই ধরনের আস্ফালন, শাসক দলের আস্ফালন মানুষ দেখে। এখন প্রশ্ন হচ্ছে হলো যে এই জিনিসটা কি গণতন্ত্রের পক্ষে ভালো না। কিন্তু মনে রাখতে হবে যে পাওয়ার কিন্তু এক জায়গায় থাকে না, পাওয়ার ঘোরে। আজকে যে পাওয়ারফুল আছে কালকে সে পাওয়ারফুল থাকবে না, এটা মনে রাখতে হবে প্রত্যেক শাসককে। শাসকের চেয়ার পার্মানেন্ট নয়, কিন্তু মানুষ পার্মানেন্ট। আজকে মানুষের জন্য যে কাজ করতে আমরা সবাই মিলে ব্রত নিয়েছি, তাদের জন্য ভাবা উচিত। নিজেদের মধ্যে এই ধরনের আকচি করে কখনো কোনো দলের নেতা, আমি ফুল সাপোর্ট করি সুভাষিস, অসাধারণ একটা কথা বললেন যে মানুষের হাতে থাকে ক্ষমতা, যারা প্রশাসনে থাকেন সেটা পরিবর্তন হয়। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখুন, মানুষের হাতে আদতে কি ক্ষমতা আছে যে মানুষ সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে একটা পূর্ণ পরিবর্তন করবে? সম্ভব কি মানুষের দ্বারা সেই পরিবর্তন? গণতান্ত্রিক প্রক্রিয়ায় বলছেন আপনারা ভোট লুট হচ্ছে, আপনারা বলছেন কোথাও জনসংখ্যা বেড়ে গিয়ে বিজেপি ভোটকে ম্যানিপুলেট করছে, আপনারা কোথাও বলছেন ইভিএম খারাপ। মানে মানুষের রায়কেও অস্বীকার করছেন অনেক রাজনৈতিক নেতারা। আমি কংগ্রেসের কথা বলছি, আমি একটা কথা বলি একটু, সেটা হলো মানুষের হাতে কি পাওয়ার পয়েন্টটা থাকে? নিশ্চিতভাবে আমি বলছি, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। ইমার্জেন্সি করার পর ৭৭ সালে ইন্দিরা গান্ধীকে ওয়াইপ আউট করে দিয়েছিল দেশীয় রাজনীতি থেকে, ভারতবর্ষের রাজনীতি থেকে। ঘটনা হলো পাওয়ার ভীষণভাবে মানুষকে পাগল করে দেয়। এটা মানে পাওয়ারফুল যারা শাসক তাদের বোঝা উচিত। এই শুভেন্দু অধিকারী বিজেপিকে মেরেছে, আজকে বিজেপির নেতা। এই শুভেন্দু অধিকারী আমাদের লোকগুলোকে নিয়ে নিয়েছে। প্লিজ ডিস্টার্ব করতে চাই না। মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদের আমাদের জেলা পরিষদ নিয়ে নিয়েছে এই শুভেন্দু, এবং বিজেপিকেও করতে দেয়নি, বিজেপির ছেলেদেরা বিজেপি করতে দেয়নি। আজকে শুভেন্দুকে নিয়েছে। আরে রাহুল গান্ধী আর অভিষেক ব্যানার্জি পাশাপাশি কি করে বসে? রাহুল গান্ধী আর অভিষেক ব্যানার্জি পাশাপাশি, মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী পাশাপাশি, সিপিএম এর সাথে জোট। বেশ আমি প্লিজ আমি আজকে অনেকে একটা মিনিট দাদা সুভাষিস দা, নির্লজ্জ লজ্জার কথা নয়, আসলে প্রবল চাপের কাছে মাথা উঁচু করে কজন তপন কান্দু হতে পারে? প্রশ্ন এখানে। বারবার করে পরিবারের কাছে দল পরিবর্তন এবং ঝালদা পুরসভা পরিবর্তনের জন্য হুমকি ফোন আসতে থাকে। প্রাণ দিয়েছে মানুষটা, সুভাষিস দাদের কর্মী,
সুভাষিস দাদের কর্মী। যে জিনিস আমি বলছে, ঝন্টুদার কাছে আসবো। না না না, পশ্চিমবাংলায় যে বদল হচ্ছে, ভারতবর্ষে ঝন্টুদা, মানুষের হাতে কতটা ক্ষমতা আছে, মানুষ চাইলেই পরিবর্তন করতে পারে কিনা। আর আজ আমি এই দলে ডানে, কাল আমি বামে, পরশুদিন আমি পদ্মে, তারপরের দিন আমি জোড়া ফুলে, এই কালচার যদি বন্ধ না হয়, মানুষের হাতে কি আদতে ক্ষমতা আছে? আমি একটা কথা বলি, আজকে ধরে নাও তুমি তৃণমূল সমর্থক, কালকে শুভেন্দু অধিকারী বললো দেবাশিস হচ্ছে রোহিঙ্গার বাংলাদেশি, ও রোহিঙ্গাকে তার মানে কি সাত রানী বাংলাদেশি জঙ্গি, সেই সাত রানীকে একটা মিনিট আজকে একটা মিনিট অঙ্কন ঝন্টুদাকে একটু বলতে দাও, ঝন্টুদাকে একটু বলতে দাও, ঝন্টুদাকে বলতে দাও। সৌরভ দা ঝন্টুদা প্লিজ একটা মিনিট অঙ্কন, একটা মিনিট। সৌরভ দা, আরে আমি উঠে যাবো নাকি? প্লিজ আচ্ছা ঝন্টুদা, আচ্ছা প্লিজ নেই কেউ নেই। হ্যাঁ ঝন্টুদা, গণতন্ত্র মানে তো জাল লাঠি তারতন্ত্র নয়, জাল লাঠি তারতন্ত্র গণতন্ত্র নয়, সংজ্ঞা তা বলে না। মানুষ তো সত্যিকারের শাশ্বত সত্য, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় তো ওরা কাজ করে, ওরাই শেষ তৈরি করে একদম না। ওই শুটা তো আলাদা। এবার নেই আপনাদের অডিও যাচ্ছে না দাদা, প্লিজ। এবার তো ঘোষণা হচ্ছে দেবাশিস যে যখন কেন্দ্র সরকারের দলটি বলেন বিরোধী শূন্য রাজনীতি করব, বা রাজ্যের নেতা বলেন অভিষেক বাবু বলেন বিরোধী শূন্য পঞ্চায়েত করব, দুটাই গণতন্ত্রের ক্ষেত্রে ভয়ানক। এতটাই ভয়ানক যে এ জায়গায় মানুষ রুখে দাঁড়াবে, মানুষ কোনোদিন পরিবর্তন আনবে, এটাই সবই। বুদ্ধবাবু চলে গেছেন, মানে আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হাঁটতে হয়েছে। আমার কথাটা হচ্ছে মানুষ করবে, কিন্তু তার আগে শাসক, এই যে যেটা বলছিল সুভাষিস দাস, সত্যিকার অ্যাবসলিউট পাওয়ার মানুষকে অ্যাবসলিউট করাপ্ট করে দেয়, দিক বিদিক জ্ঞান হয়ে যায়। যেমন ডিএ মামলা আজকে, যেখানে ভারতবর্ষে ঋণের দিকটা যদি চিন্তা করো, পশ্চিমবঙ্গ 35%, বিহার এবং কেরালা 39%, রাজস্থান 40%, পাঞ্জাব সর্বোচ্চ ঋণ নিয়েছে 47.6%। তাহলে সরকার, রাজ্য সরকার যেখানে এত পিছনে ঋণের থেকে, ঋণ কম পশ্চিমবঙ্গের, তারা বলছে আমাদের দিয়ে দেওয়ার টাকা নেই, অথচ যারা সবচেয়ে এগিয়ে ঋণ, ইভেন ইউপি, ইভেন ঝাড়খণ্ড অনেক এগিয়ে ঋণ নেওয়ার ক্ষেত্রে, তারা কিন্তু কেন্দ্র হারেই দিয়ে দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন মাত্র 17% বুদ্ধবাবুর ডিএ বকেয়া নিয়ে কি বলেছিল, যে সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারে না, তার ক্ষমতায় না থাকার অধিকার নেই, ঠিক বলেছিল, ক্ষমতায় থাকার অধিকার ঠিক বলেছিল, যেটা আজকে মমতা ব্যানার্জির জন্য চরম সত্য কথা। এটা ক্ষমতায় থাকার অধিকার তার একেবারে। আজকে এখানে শেষ করব, তবে ডিএ মামলা নিয়ে বড় অনুষ্ঠান আগামী কাল থাকবে আমাদের, কারণ কালকে হয়তোবা শুনানির জায়গাটা থাকবে, আগামীকাল আবারও এই শুনানি চলবে, ক্রমাগত শুনানি চলবে। আমি সবাইকে ধন্যবাদ জানাবো, প্যানেল গেস্টদের আজকে এই কারণের জন্য প্রত্যেকে 3টে ইস্যু অ্যাটেন্ড করবার চেষ্টা করেছেন এবং একেবারে টু দ্য পয়েন্ট মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এই তর্ক বিতর্কের মাঝখানে একটা জিনিস, ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, যে বদলা নয় বদল চাই, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেই স্লোগানকেই মাথায় রাখুন, বদলার পাল্টা বদলা হতে পারে না।